হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, এখন বিকেল 4টে মতন বাজে। আজকে রোদ ঝলমলে একটা দিন, ভেবেছিলাম সকালেই একটুখানি বেরোবো, কিন্তু বাড়ির একটা কাজে আজকে আটকে পড়েছিলাম, তাই বিকেলবেলা সেই খাওয়া দাওয়া করে একটা নেটফ্লিক্সে একটা সিরিজ দেখতে শুরু করলাম। আজকে বানিয়েছিলাম লাঞ্চে একটু মাংসের ঝোল আর ভাত, তারপরে ওই সিরিজ শেষ করে বেরোতে বেরোতে 4টে। বিকেলে বেরোলে একটু চা কফি না খেলে একদম চলে না, তাই আজকে নিলাম একটু কফি আর টিমবিটস। টিমবিটসটা ওই ডোনাট বলা তো চলে না, বাট একটা ওই ভেরিয়েন্ট ধরুন ডোনাটসেরই। আমি খাই বিকজ অরিজিনাল ফ্লেভারের যে টিমবিটসটা আছে সেটাতে আমি না খানিকটা লবঙ্গ লতিকার গন্ধ পাই। আমি জানি না ওখানে ক্লোভ পাউডার দেওয়া থাকে বলে কিনা। আমার টিমবিটসের ফ্লেভারগুলো অসাধারণ লাগে। চলুন, কফি খেতে খেতে আমরা পৌঁছে গেছি। আজকে এসছি আমরা জ্যাক ডার্লিং পার্কে। আজকে টেম্পারেচার বলেছিল 10 ডিগ্রি মতন, তাই জন্য ভাবলাম একটু পার্কে আসি, বাট নামার পর প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। দাঁড়ান, জ্যাকেটটা পরে নিয়ে আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে টরন্টোর স্কাইলাইনটা দেখা যায়, সেই জন্য আজকে ভাবলাম আপনাদেরকেও ওটা দেখাই। এই পার্কটা আমাদের বাড়ির থেকে 30 মিনিট মতন লাগে। লেক অন্টারিওকে ঘিরে বিভিন্ন পার্কস আর বিচেস আছে। আস্তে আস্তে আমরা একসাথে ক্যানাডাটা ডিসকভার করব। সামারে এখানকার পার্কগুলো প্রচণ্ড ক্রাউডেড থাকে। কিছু লোকজন দেখবেন ট্রেলে হাঁটছেন, ছুটছেন, বাচ্চারা পার্কে খেলছে, কিছু ফ্রেন্ডসরা একসাথে বেঞ্চে বসে গল্প করছেন, কিছু লোকজন বারবিকিউ করছেন। এখানকার পার্কগুলোতে বারবিকিউ করার জন্যে আলাদা করে জায়গা দেওয়া আছে, আর তার সাথে কিছু টেবিল আর বেঞ্চেস। বন্ধুরা বাড়ির থেকে খাবার দাবার নিয়ে এসে অনেকেই এখানে একসাথে পিকনিক করে, অনেকে আবার বার্থডে সেলিব্রেট করে, কেউ নিজেদের পেটসের সাথে একটু খেলা করে, কেউ বা নিজের প্রিয়জনদের সাথে একটু সময় স্পেন্ড করে। চলুন পার্কে বসে একটু গল্প করি। আজকে আমরা ডিসকাস করি যে ক্যানাডা আসা কি করে যায়। তো এখানে 5-6টা টাইপের ভিসা হয়, যেটা থ্রু দিয়ে হয়তো ক্যানাডা আসা যেতে পারে। প্রথমত হয় যে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার্স প্রোগ্রাম, মানে এক্সপ্রেস এন্ট্রিতে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়। সেখানে বেশ কিছু ডিটেলস লাগে, যেমন ফ্রেঞ্চ জানেন কিনা, ইংলিশ, মাস্টার্স আছে কিনা, কত নাম্বার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, কোথায় কাজ করছেন, কত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কিছু টুকটাক একটু পরীক্ষা দিতে হয়, সেই নাম্বারগুলো অ্যাড অন করে তারপরে একটা স্কোর ফর্ম হয়। সেই স্কোরটা হয়ে গেলে তারপরে আপনি পুলে চলে গেলেন। এবার পুলে একটা নাম্বার, সার্টেন নাম্বার ওনারা বলেন, তার মধ্যে যদি আপনার নাম্বারটা পড়ে সেই ক্ষেত্রে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। পরীক্ষার মধ্যে দিতে হয়েছিল আইএলটিএস জেনারেল, ওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন, যেটা দরকার হয় আপনার প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য। এটা তো হলো এক্সপ্রেস এন্ট্রি থ্রু দিয়ে। এবার হতে পারে যে স্টুডেন্ট পারমিট, মানে এখানে যদি কেউ পড়াশোনা করতে আসে সেই ক্ষেত্রে স্টুডেন্ট হিসাবে আগে এখানে এসে পড়াশোনা শেষ করে তারপরে ওয়ার্ক ভিসা পেয়ে কাজের সূত্রে এখানে থেকে এক্সপ্রেস এন্ট্রির জন্যে অ্যাপ্লাই করে তারপরে এখানের পিআর স্টেটাস পাওয়া। এটা একটা সেকেন্ড টাইপের ভিসা। থার্ড, এখানে ওয়ার্ক পারমিট পেয়ে ক্যানাডায় আসা, মানে কোনো যদি এমপ্লয়ার গভর্নমেন্টকে কনভিন্স করতে পারে যে এই কাজের জন্যে এখানে কোনো পিআর বা কোনো সিটিজেন কাজটা করার ঠিক কোয়ালিফাইড নয়, বাট আপনাকেই সিলেক্ট করবে, সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিটের থ্রু দিয়ে, সেই এমপ্লয়ারের থ্রু দিয়ে আপনি ক্যানাডা আসতে পারেন। আরেকটা টাইপের ভিসা হলো ভিজিটার ভিসা, মানে যদি কোনো বন্ধু বান্ধব, কোনো রিলেটিভ কেউ যদি এখানে থেকে থাকে, আপনি এখানে এসে দেখতে পারেন যে আপনার কেমন লাগছে, তারপরে সেই অ্যাকর্ডিংলি আপনি হয়তো কোনো এমপ্লয়ারকে জিজ্ঞেস করলেন যে আপনার সর্ট অফ অকুপেশনের কাজ আছে কি না, অ্যাপ্লাই করে যদি ওনারা কনভিন্সড হন তাহলে আপনি ওয়ার্ক ভিসাতে আসতে পারেন। আরেকটা টাইপের ভিসা হলো স্পাউজাল ভিসা, মানে আপনার স্পাউস যদি ক্যানাডায় থাকে সেই ক্ষেত্রে আপনি স্পাউজাল ভিসা থ্রু দিয়ে এখানে আসতে পারেন। লাস্ট 2 বছর বিভিন্ন প্রভিন্সের পাইলট প্রোগ্রামের থ্রু দিয়েও কিন্তু বিভিন্ন টাইপের ইমিগ্রেশন প্রোগ্রাম চলেছিল, যেটা থ্রু দিয়ে অ্যাপ্লাই করে আপনি আসতে পারতেন। বাট আমি জানি না সেই পাইলট প্রোগ্রামসগুলো এখনও রান করছে কিনা। এটা টাইম টু টাইম ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য লেবার সিচুয়েশন সেই প্রভিন্সের। চলুন পার্ক থেকে বেরিয়ে এবার এলাম একটু হোম ডিপো।
এই ফেব্রুয়ারি মার্চের সময় এখানে খুব ভালো ইনডোর প্লান্টস পাওয়া যায়, যেগুলো সারা বছর লো মেনটেনেন্স প্লান্টস, যেগুলো আপনি সারা বছর বাড়িতে রাখতে পারবেন। আর এই মার্চ এপ্রিল মের সময় প্রচণ্ড ভালো ভালো এখানে গাছের আউটডোর প্লান্টসের কালেকশন থাকে। এখানকার লোকজন যেহেতু সামারটা ভীষণ কম, খুব গাছ ভালোবাসেন। আর এই 3টে মাস বাগানগুলো পুরো ফুলে ভরে থাকে। তো আমরা আজকেই এসছি অমনি একটা দোকান, হোম ডিপো, যেখানে বেশ সুন্দর গাছের কালেকশন আছে। তো আজকে একটুখানি দেখে যাব। আমার খুব একটা আগের এক্সপিরিয়েন্স নেই, মানে কী টাইপের গাছ কেনা উচিত, কোনগুলো এদেশে সারা বছর থাকে, ফুল গাছগুলো কতদিন থাকবে। তো আজকে একটুখানি আমি জানতে এসেছিলাম, আর কী টাইপের গাছ কিনলে আমি রাখতে পারবো সেইগুলোই জানতে এসেছি। আর শুধু গাছ না, বিভিন্ন টাইপের চারা পাওয়া যায় আর সিডস পাওয়া যায়, মানে ছোট ছোট প্যাকেটে আপনি যে কোনো টাইপের সবজি, ফল, ফুল বলুন না কেন, সেইগুলোর সিডগুলো প্যাকেটে বিক্রি হয়, সেটা কিনে আপনি বাড়িতে পুঁততে পারেন। এই ইনডোর প্লান্টসগুলো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, বাট আমি জানি না এগুলোর এক্স্যাক্ট নামটা কী। আর শুধু গাছ না, এই হোম ডিপো টাইপের দোকানগুলোতে আপনার বাড়ির সব টাইপের জিনিস আপনি কিনতে পারবেন। যেমন ধরুন প্লাম্বিংয়ের জিনিস, কোনো স্ক্রু, কোনো ল্যাডার, কোনো রুফিং, আপনি ধরুন ছাদটা বানাবেন, মানে যে কোনো সর্ট অফ হার্ডওয়্যারের জিনিসপত্র, কিচেনের জিনিসপত্র, কোনো মাইক্রোওয়েভ কিনতে চান, মানে বিভিন্ন টাইপের ঘরের অ্যাপ্লায়েন্স, ঘর সারাবার জিনিস, লাইটস, এইসবের প্রচুর কালেকশন। এইখানে আমি দেখছিলাম যে আমাদের ওভেনের একটা স্ক্রু ভেঙে গেছে, তো এক্স্যাক্টলি কোন স্ক্রুটা যাবে সেটার জন্য একটা গোটা শেলফ ভর্তি শুধু স্ক্রুজ আছে, আর আমি দেখে বুঝতেই পারছি না যে কোনটা দরকার। তো এখানে একজনকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে আপনি আপনার স্ক্রুটা নিয়ে আসুন, সেই অনুযায়ী আমরা দেখে বলে দিতে পারবো যে কোন টাইপের স্ক্রুটা আপনার দরকার হবে ওভেনের জন্যে। আর বেরোনোর সময় এই লাইটসগুলো চোখে পড়লো, তাই মনে হলো আপনাদের সাথেও একটু শেয়ার করি। জেনারেলি এখানে লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়ার বিভিন্ন টাইপের লাইটস পাওয়া যায়। এগুলোর রেঞ্জ দেখলাম $150 থেকে $400 মোটামুটি অ্যাভারেজ, বাট দেন কিছু হাই এন্ড লাইটসও ছিল, মানে ধরুন ওই 9,000 টাকা থেকে 24,000 টাকা। বাট তার থেকেও বেশ সুন্দর সুন্দর এই বাঁদিকের লালোটা আমার বেশ পছন্দ হয়েছে, এটার দাম দেখালো যে $250। এই দেখুন, এই প্যাকেটগুলো বলছিলাম না, এর মধ্যে ছোট ছোট বীজগুলো আছে। আপনি নিয়ে যদি একটা প্লান্টারের মধ্যে রেখে দেন, জল দিলেই এই গাছগুলো হয়ে যাবে। আর ঠিক কতদিনে কতটা গ্রোথ হবে সব ডিটেলসগুলো এই প্যাকেটে কিন্তু দেওয়া আছে। এই সিডসের প্যাকেটগুলো দেখলাম মোটামুটি ওই $10 মতন, মানে ধরুন 600 টাকা। আর বেশ কিছু চারাও ছিল, সেইগুলো ধরুন $10 থেকে $40, মানে ধরুন 600 টাকা থেকে 2400 টাকা। এখানে শুধু গাছ না, তার সাথে কি ফার্টিলাইজার ইউজ করতে হবে বা গাছের নানা রকমের জিনিসপত্র সব কিছুই পাওয়া যাচ্ছে। তাহলে চলুন, আজকে রাত 8টা মতন বাজে, এখন বেরিয়ে পড়ি, ঘরে ফিরে এবার ডিনার করতে হবে। দূরের আকাশের কালারটা কি অদ্ভুত সুন্দর লাগছে না? এটা ঠিক আমাদের বাড়ির কাছেই, তাই ভাবলাম একটুখানি তুলি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। আজকে রাতে ডিনারে বানিয়েছি একটুখানি তড়কা, আর ছিল কিছু ওই পরাঠা। তড়কাটা কী করে বানালাম সেটার আমি একটা শর্টস বানিয়েছি, আর একটুখানি স্যালাড। এই খেতে খেতে আমরা আজকে দিনটা শেষ করছি। দেখি একটুখানি নেটফ্লিক্সে কিছু আবার দেখা যায় কি না। চলুন, আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা খুব 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 ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, বাই।